পুরো বাড়ি গিজগিজ করছে মেহমানে। এত বড় বাড়ি হওয়ার পরেও কোনো জায়গায় কুলোচ্ছে না। আজকে আফিফের গায়ে হলুদ। শুরুতে কিছুক্ষণ বাকবিতণ্ডা হলো গায়ে হলুদের অনুষ্ঠান কোথায় হবে সেটা নিয়ে। আদনান চাইছে ছাদে হবে, কিন্তু ধ্রুব চাইছে নিজের বাগানে হবে। রাগে আদনানের নাক লাল হয়ে গেল। ধ্রুব কিছুতেই ছাদে অনুষ্ঠানের জন্য রাজি হচ্ছে না, অথচ আদনান ধ্রুবকে আশার জীবন থেকে সরানোর জন্য যে প্ল্যান সাজিয়েছে তাতে ছাদে অনুষ্ঠান করা ভীষণ জরুরি। ধ্রুবর কথা হচ্ছে, বয়স্করা বারবার ছাদে ওঠানামা করতে পারবেন না, বাচ্চারা ছাদে যাবে। কখন কোন দুর্ঘটনা ঘটে যায়, 3 তলার ছাদ তো নিচে পড়লে আর রক্ষা নেই। তাই আগেই সচেতন হতে হবে। বিশেষ করে ধ্রুবর দাদি সিতারা বেগম ছাদে উঠতে পারবেন না। ছাদের চাইতে বাগানের জায়গাটা বেশি, তাই বাগানেই হবে অনুষ্ঠান। আদনানের ভীষণ রাগ হলো কিছুতেই ধ্রুবর সাথে পারছে না বলে। একরোখা মানুষের মতন ধ্রুব নিজের সিদ্ধান্তই অটল। একটু পর দেখা গেল সবাই ধ্রুবর সিদ্ধান্ত মেনে নিচ্ছে। আদনানের সহ্য হলো না, চিৎকার করে বলল, আমার বোনের বিয়ে, অথচ আমার সিদ্ধান্তের কোনো দাম নেই দেখছি। কথাটা বলে সাথে সাথে আদনানের গালে সপাটে চড় পড়ল। ছোট বড় অনেকের সামনেই আদনান চড় খেয়ে লজ্জায় নীল হয়ে গেল। আদিবা বেগম বলল, এখন মনে পড়েছে বোনের বিয়ের কথা? কই, যখন বোনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হলো, মেহমানদারি করা নিয়ে সবাই বিপদে পড়ে গেল, তখন তো তুই পালিয়ে গিয়েছিলি। ধ্রুব এসে সব সামলিয়েছে, এখন এসেছে এখানে মাতাব্বরি দেখাতে। আশা একটা চেয়ারে বসে ফোন টিপতে টিপতে পা নাচাচ্ছে আর খিলখিল করে হাসছে। আশার হাসির শব্দ আদনানের কাছে বিষাক্ত মনে হচ্ছে। এই মেয়েটার জন্যই তো এত কিছু। এই মেয়েটা যদি ধ্রুবর দিকে নজর না দিত, তবে কি আদনান এরকম উগ্র হতো? আশা আদনানের চড় খাওয়া দেখে হাসছে শুধু। তারপর ডেকে বলল, অযথা কেন ধ্রুবর সাথে লাগতে যাও তুমি? আমি বুঝি না। ধ্রুব ভুল সিদ্ধান্ত নেয়নি, এটা তুমিও জানো। তবে কেন মানছো না? আদনানের ইচ্ছে হলো আশাকে খুব বাজেভাবে কিছু গালি দিতে। আদনানের কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতন। আশা আবারও বলল, ধ্রুব দেখে যাও, আমি একটু আগে ফোনে ভিডিও করছিলাম তোমাদের এইসব। সেখানে দেখা যাচ্ছে আন্টি কি দারুণভাবে আদনানকে চড় দিচ্ছে। আমি এটা ড্যাডিকে দেখাবো, ড্যাডি ভীষণ হাসবে এটা দেখলে। সেই মুহূর্তে আদনানের কেমন রাগ হলো তা শুধু আদনানই জানে। মনে মনে বলল, ধ্রুব ধ্রুব করে মুখে ফেনা তুলছে, অপেক্ষা কর, আজ রাতেই ধ্রুবর চক্কর থেকে তোকে বের করে আনবো। ধ্রুব কিছু বলল না। সবাই মিলে হলুদের স্টেজ সাজালো, প্যান্ডেল সাজানো কাঁচা ফুল আর মরিচবাতি দিয়ে। আশা অবাক হয়ে দেখছে আস্তে আস্তে সাদামাটা একটা প্যান্ডেলের রূপ কিভাবে বদলে যাচ্ছে। আদনান নিজের মামাতো খালাতো ভাই 5-6 জনকে ডাকলো, নিজের রুমে নিয়ে বিদেশ থেকে আনা ড্রিঙ্কসের বোতল বের করে তাদের সামনে রাখলো। উঠতি বয়সের ছেলে ওরা, দেখেই ঝাঁপিয়ে পড়লো টেস্ট করার জন্য। আদনান দিল না, হেসে বলল, আগে আমি যেভাবে বলছি সেভাবে কাজ করতে হবে। আমার প্ল্যান সাকসেসফুল হলেই এই বোতল সব তোদের। এগুলো একেবারে অরিজিনাল, আসল টেস্ট পাবি। কত ঝামেলা করে লুকিয়ে এনেছি দেশে, জানিস তোরা? সবাই রাজি হলো আদনানের কথায়। গুটি হিসেবে আদনান শাপলাকে টার্গেট করলো। সন্ধ্যা হতেই সারা বাড়ি ঝিকঝিকি করতে লাগলো মরিচবাতির নানান রঙের আলোতে। আশার ভীষণ ভালো লাগছে এসব দেখতে। এসব সাধারণ জিনিসের মধ্যেও আশা নতুনত্ব খুঁজে পাচ্ছে। বাড়ির বাইরে 3টি গেট লাগানো হয়েছে, অনেকটা পথ মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। বিকেলে বাড়ির সামনে রাস্তার দুপাশে গাছে চুন লাগানো হয়েছে। আশার এত আনন্দ লাগছে এসব দেখে। নানান রকম ফল কেটে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে। শালুক বসে বসে সেসব কাটছে, অন্যদের দেখিয়ে দিচ্ছে একটা ফলের চেহারা কেমন করে শৈলিক রূপ ধারণ করছে, তা সব ভিডিও করলো আশা। 7টার দিকে আফিফার শ্বশুরবাড়ি থেকে মেহমান এলো আফিফাকে হলুদ লাগাতে। সবাই মিলে হইচই নাচ গানে পুরো অনুষ্ঠান মাতিয়ে রেখেছে। আশা নিজেও সবার সাথে তাল মিলিয়ে নেচে চলেছে। শালুক নাচতে পারে না, তার ভীষণ মন খারাপ হলো। নয়না আপা আর শাপলা মিলে কি সুন্দর করে নাচলো, তাদের সাথে ধ্রুব যোগ দিচ্ছে একটু পর পর। শালুকের ইচ্ছে করলো নাচতে, কিন্তু লজ্জায় গেল না। আদনান এসে শালুকের চেয়ারের পাশে বসে বলল, কি খবর শালুক রানী? চমকে উঠল শালুক আদনানের কথায়। তারপর বিরক্ত হয়ে গেল হঠাৎ আদনানকে তার পাশে বসতে দেখে। ভ্রু কুঁচকিয়ে বলল, কি হয়েছে? আদনান ফিসফিস করে বলল, আমাকে এড়িয়ে চলছিস মনে হয় তুই। আমার সাথে তো দেখছি কথাই বলতে চাস না, তার উপর কিভাবে ছ্যাদ করে উঠছিস। শালুক ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, আপনার সাথে কথা বলতে হবে এরকম কোনো কমিটমেন্ট কখনো ছিল বলে তো আমার জানা ছিল না। আদনান বলল, ভাব দেখাচ্ছিস নাকি?
শালক আদনানের দিকে তাকিয়ে তারপর বলল, ভাব দেখাতে হলেও একটা কারণ লাগে। আমি আপনাকে ভাব দেখাতে যাব কেন অকারণে? আপনি কে? আদনান অবাক হলো শালকের কথায়। শালক এভাবে কথা বলছে কেন? শালক তো এত চালাক ছিল না। আদনান নয় ছয় যা বুঝিয়ে দিত তাই তো বুঝতো। হঠাৎ করে কি বড় হয়ে গেল নাকি? তীক্ষ্ণ দৃষ্টিতে আদনান তাকালো শালকের দিকে। শালকের নাকের ডগায় তিরতির করে কাঁপছে। হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়া দুটো ঠোঁট ভীষণ কোমল আর মোহনীয় লাগছে। মুখখানায় ফুটে উঠেছে কোমলতা, একেবারে মাখনের মতো নরম যেন শালুক। আদনান শালকের হাতের দিকে তাকালো। হাতে মেহেদি দেওয়া, ফর্সা হাতে মেহেদির খয়েরি রং কি সুন্দর লাগছে। এর চাইতে সুন্দর কোনো দৃশ্য আদনান যেন আগে দেখেনি। আজ নতুন করে শালককে আবিষ্কার করলো আদনান, আর তাতেই অবাক হলো। হঠাৎ করে ধ্রুব এসে শালকের হাত ধরে টেনে নিয়ে গেল স্টেজে। আনাড়ি শালক নাচের কোনো মুদ্রা জানে না। হাত পা ছুড়ে চেষ্টা করলো সবার সাথে তাল মেলাতে। আদনান তাকিয়ে দেখলো সবটা। আজকাল ধ্রুবকে তার ভীষণ হিংসে হয়। সবাই কেন ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে। এই যে শালক এতক্ষণ আদনানের সাথে কথা বলছিল বিরক্ত হয়ে, সেই শালকের মুখ এক লজ্জার হাসি। লাজুক ভঙ্গিতে শালক হাসছে আর ধ্রুবর সাথে তাল মেলাচ্ছে। কেন? কি আছে ধ্রুবর মাঝে? যেমন করে পোকারা ছুটে যায় আলোর দিকে, তেমনি মেয়েরা ধ্রুবর দিকে ঝুঁকে পড়ছে। অথচ ধ্রুবর চাইতে আদনানের গায়ের রং ফর্সা। তবে কেন মেয়েরা সুন্দরের কদর না বুঝে শ্যামবর্ণের ওই ধ্রুবকে পছন্দ করছে? হলুদের অনুষ্ঠান শেষ হলো রাত 12:30টার দিকে। ধ্রুব চলে যেতে চাইলো কিন্তু পারল না। আদনান সন্ধ্যাবেলায় আফিফাকে বলে দিল এক ফাঁকে ধ্রুবকে যাতে যেতে না দেয়। ধ্রুব চলে গেলে বিয়েতে নাও আসতে পারে। একবার রেখে দিতে পারলে ওর রাগ কমে যাবে। সে কথা মনে রেখে আফিফা কেঁদে চলেছে ধ্রুব চলে যাবে শুনে। ধ্রুব দেখলো শালকও মুখ কালো করে দাঁড়িয়ে আছে একপাশে। ধ্রুব জানে ভয়ে শালক কিছু বলতে পারছে না। আফিফার এরকম কান্না দেখে যে মুহূর্তে ধ্রুব বলল থেকে যাবে, শালকের মুখের অন্ধকার কেটে গেল। মেহমানের সব রুম ভরে গেছে। শাপলা শালক আশা এক বিছানায় শুয়েছে। ইদানিং আশার সাথে শালুকের ভালো সম্পর্ক হয়ে গেছে। শালুক জানে আশা এখানে কোনো দোষ নেই। অযথাই মেয়েটাকে অপছন্দ করার কোনো মানেই হয় না। সবাই শুয়ে পড়েছে। বিয়ে বাড়ির কোলাহল থেমে গেছে। নিচতলায় বাবুর্চিরা তাদের কাজ করছে। রাত 2টার দিকে শাপলার রুমে এলো আদনান একটা বিরিয়ানির প্লেট শাপলার হাতে দিয়ে বলল, ধ্রুব আসার পর থেকে কিছু খায়নি শাপলা, ওকে দিয়ে আসতে বলেছে মা। শাপলার লজ্জা পেল কিছুটা। এমনি ধ্রুবকে দেখলেই তার মধ্যে ভীষণ আনইজি লাগে। ধ্রুবর প্রতি অন্যরকম একটা ফিলিংস একসময় জন্মেছে বলে শাপলা নিজেই লজ্জা পায়। এই জন্যই ধ্রুবর সামনে খুব একটা কথা বলে না। আদনান চলে যেতেই আশা বলল, শাপলা আমার চুল তোমার মতন করে বেঁধে দাও না প্লিজ, শালককে পাঠাও। শাপলা স্বস্তি পেল শুনে। তারপর শালককে পাঠালো ধ্রুবর রুমে। ধ্রুবর রুমে আদনানের কাজিনরা ঘুমাবে। ধ্রুবকে আদনান ছাদের রুমে ঘুমাতে বলল। বিরিয়ানির প্লেট নিয়ে শালক ছাদে চলে গেল। আদনান অপেক্ষা করছে ধ্রুব আর শাপলাকে জড়িয়ে একটা গুজব ছড়ানোর, যাতে করে আশা ধ্রুবকে খারাপ ভাবতে বাধ্য হয়। শালক দরজা নক করে ধ্রুবকে ডাকলো। ধ্রুব সবেমাত্র শুয়েছে। তন্দ্রা এসেছে সবে। এই সময় শালকের ডাক শুনে উঠে বসলো। তারপর বিরক্ত হয়ে দরজা খুললো। শালক ভিতরে আসতেই ধ্রুব দরজা লাগিয়ে দিল। শালক বারবার ধ্রুবকে খেতে বলছে কিন্তু ধ্রুব খাচ্ছে না। বিরক্ত হয়ে শালকের খাবার নিয়ে যেতে বলছে। এরই মধ্যে কারেন্ট চলে গেল। বিয়ে উপলক্ষে জেনারেটর আনা হয়েছে, তাও চালু করছে না। শালকের ভয় করতে লাগলো অন্ধকারে। ছাদে যেন কেউ ধোপধাপ করে হেঁটে বেড়াচ্ছে। ভয়ে শালক ধ্রুবর হাত চেপে ধরলো। ধ্রুব বিরক্ত হয়ে বলল, হাত ছাড় না, আমি দেখি মোমবাতি আছে কিনা ড্রয়ারে। শালক হাত ছাড়লো না। বলল, এক হাত দিয়ে খোঁজো, আমার ভয় করছে। নিজের ফোনটাও খুঁজে পাচ্ছে না ধ্রুব অন্ধকারে। হাতড়ে হাতড়ে টেবিলের কাছে চলে গেল, কিন্তু ড্রয়ারে মোম নেই। ধ্রুব অবাক হলো। ড্রয়ারে সে মোম রাখে সবসময়। কে নিল মোমবাতি তাহলে? হঠাৎ করে বাইরে কয়েকটা ছেলের শোরগোল শোনা গেল। ধ্রুব রুমের দরজা বাইরে দিয়ে বন্ধ করে দিল ওরা। তারপর চেঁচামেচি শুরু করে দিল। ধ্রুব হাতের ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। দেখলো ঘেমে গেছে শালকের সারা শরীর ভয়ে। দরজা খুলতে চেয়েও ধ্রুব পারল না। বুঝতে পারলো বাইরের দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ছিটকিনি তুলে। ধ্রুব বুঝতে পারলো কিছু একটা ঝামেলা হতে চলেছে। বাইরে কয়েকজন মুরব্বিও এসে হইচই শুরু করে দিল। সবাই চিৎকারে ধ্রুব বাবা চাচারা সবাই ছাদে এলো, আদনান সহ। একটা ছেলে বলল, আমরা ছাদে এসেছি এমনি হাঁটতে। এসে শুনি এই রুমে থেকে 2জন ছেলেমেয়ের কথা শোনা যাচ্ছে, বাজে শব্দ আসছে। আদনান জিজ্ঞাসা করলো, ভেতরে কে আছে?
ছেলেটা বলল, জানি না কে আছে, আমরা খারাপ কিছু হচ্ছে বুঝতে পেরে দরজা বন্ধ করে দিয়েছি বাইরে থেকেই। ওরা রুমটাও অন্ধকার করে রেখেছিল। মুরব্বী একজন বলল, নিশ্চয়ই ভেতরে কেউ আকাম করছে। আদনানের এত আনন্দ হলো, সবার সামনে মহান সাজা ধ্রুব আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। কারেন্ট চলে এলো সেই মুহূর্তে। দরজা খুলে ভেতর থেকে শালুক আর ধ্রুব বের হলো। আদনান চমকে উঠলো শালুককে দেখে। সে তো শাপলাকে পাঠিয়েছিল, তবে ধ্রুব এলো কিভাবে? মুহূর্তেই কানাঘুষা শুরু হয়ে গেল। খবর আগুনের মতন দ্রুত ছড়িয়ে পড়লো সারা বাড়িতে। কয়েকজন রংচং মাখিয়ে রসিয়ে বর্ণনা করলো, ধ্রুব আর শালুক দুইজন সবাই শুয়ে পড়ার সুযোগে ছাদের ঘরে গিয়ে কি খারাপ কাজ করেছে। শালুকের ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লাগলো, তারপর বুঝতে পেরে শালুক হতভম্ব হয়ে গেল। কেউ কেউ বলল, বাপের মতোই চরিত্র হয়েছে। বাপ যেমন হিন্দু মেয়ে বিয়ে করেছে, ছেলেও তেমনই চরিত্রহীন হয়েছে। পৃথিবীর সব ভাষা যেন ধ্রুবর কাছে এসে নির্বাক হয়ে গেল। এই ঘৃণ্য অপবাদের জবাব ধ্রুব কি দিয়ে দেবে তা ভেবে পেল না। ধ্রুবর মাথায় কাজ করছে না। হঠাৎ করে শুধু অপলক তাকিয়ে রইল শালুকের দিকে। কিছুক্ষণ পর ধ্রুবর মাথায় বুদ্ধি আসতেই ধ্রুব কিছু বলতেই চাইল, কিন্তু নুরুল ইসলাম সাহেব ধ্রুবকে কথা বলতে নিষেধ করলেন। নাতির হাত চেপে ধরে বলল, তুমি হয়তো প্রমাণ করে দিবে সব মিথ্যা, কিন্তু তাতে তোমার কোনো বদনাম থাকবে না। কিন্তু 5 বছর পরে আমার ছোট বুবুর বিয়ে দিতে গেলে লোকে কইব এই মাইয়ার চাচাতো ভাইয়ের লগে খারাপ সম্পর্ক ছিল। দাগ থেকে যাইব আমার শালুক ফুলের গায়ে। ধ্রুব শালুকের হাত শক্ত করে ধরে বলল, আমার কাছে প্রমাণ আছে দাদা। নুরুল সাহেব বললেন, সবাই সব দেখব, বিশ্বাস করব, তারপরেও আবার আমার শালুকের নিন্দা করব। ওর খারাপ বলতে কেউ দুইবার চিন্তা করব না। শালুকের বাবা মা দুইজনে হতভম্ব, সেই সাথে হতভম্ব শাপলা, আশা, নয়না, দিবা। নিশ্চয় পাথর মূর্তির মতন শালুক বসে রইল নির্বিকার হয়ে। সেই রাতেই কাজে এলো, দুইজনের বিয়ে হলো। হতবাক শালুক নিজেও বুঝতে পারল না তার অপরাধ কি ছিল। ফজরের আজান হচ্ছে চারিদিকে, কেউই ঘুমায়নি সারা রাত। ধ্রুব ছাদে সে ছেলেগুলোকে ডেকে আনলো, তারপর সবাইকে ছাদে বসিয়ে বলল, শালুকের হাত ধরে ছাদের সেই রুমে গিয়ে নিজের ল্যাপটপ বের করে আনলো। দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে দাদা, তবুও আমি শালুকের বদনাম হবে বলে এইভাবে বিয়ে করে নিয়েছি আপনার মুখের দিকে তাকিয়ে। এবার এই সিসিটিভি ফুটেজ দেখুন, ক্যামেরা লাগিয়েছি সেই দিন আমার রুমে। আমার অনুমতি ছাড়া দিব্যর আম্মু কারোর একটা ছবি লাগিয়েছিল বলে, যাতে কেউ আমার রুমে আমার অনুপস্থিতিতে আর এরকম কিছু করতে না পারে যা আমার রাগ হওয়ার কারণ হয়। এবার আপনি দেখুন ক্যামেরায়, আদনান ভাই আমার রুম থেকে সব মোমবাতি নিয়ে গেছে বিকেলে। দেখুন, এই দেখুন, শালক এসেছিল আমার জন্য খাবার নিয়ে, তখন কারেন্ট চলে যায়, এই রুম অন্ধকার হয়ে যায়, আমার রুমে থাকা মোমবাতিও কেউ সরিয়ে ফেলে, এজন্য রুম অন্ধকার হয়ে যায়। তারপর আমি ফোনের ফ্ল্যাশ লাইট অন করে রাখি। এবার ওদের জিজ্ঞাসা করুন কেন ওরা এই মিথ্যা বলছে, তা না হলে দাদা আমার চাইতে খারাপ কেউ হবে না। সবগুলোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ধ্রুবর তীব্র রাগ দেখে ভয়ে সবাই সত্যি কথা বলে দিল। আদনানের কথা মতো ওরা ছাদের রুমে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। আদনান তাদের বলেছে এই বাগানে লুকিয়ে থাকতে। তারপর এই রুমের লাইট অফ হয়ে যেতেই যেন দরজা বন্ধ করে দিয়ে চেঁচামেচি শুরু করে দেয়, তাহলে বিদেশ থেকে আনা বোতল ওদের দেবে। মেইন কালপিট আদনান জানতে পেরে সবাই হতবাক হয়ে গেল। হাসনা বেগম কেঁদে ফেলেন শুনে, তেমনি হতভম্ব হলেন আদিবা বেগম। তার ছেলে এতটা নিচে নেমে গেছে ভাবতেই তার অবাক লাগছে। নিজের আপন চাচাতো বোনের সম্পর্কে এমন মিথ্যা অপবাদ দিল সে। এভাবে ফেঁসে যাবে আদনান নিজেও ভাবতে পারেনি। বিশেষ করে শাপলার জায়গায় শালুককে দেখে আদনান সবচেয়ে বেশি শক পেয়েছে। ধ্রুব কারোর সাথে কোনো কথা বলল না। শালুকের সামনে গিয়ে বলল, আজ থেকে তুই আমার স্ত্রী শালুক, তোর সব দায়িত্ব আজ থেকে আমার। আমি চাচ্ছি না আর এক মুহূর্ত এখানে থাকতে। তুই কি যাবি আমার সাথে এখান থেকে? এখানে থাকলে তুই ভালো থাকবি না শালুক। রাগে অভিমানের যন্ত্রণায় শালুকের বুক ভারী হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে বলল, যাব আমি তোমার সাথে। কেউ আটকাতে পারল না। শালুকের হাত ধরে এক কাপড়ে বের হয়ে গেল ধ্রুব। পেছনে রেখে গেল এক বুক যন্ত্রণা, অভিমান। আজ আফিফের বিয়ে। বিয়ে বাড়ির সকল আনন্দ চাপা পড়ে গেছে সবার মন খারাপের আড়ালে। সবাই কেমন রোবটের ন্যায় চলছে, হাসি মুখে বেদনার ছাপ, বুকে লুকায়িত গোপন ব্যথা। আকাশের মেঘের আনাগোনা যেমন আকাশেরও মন খারাপ। আদনান সকাল থেকেই নিজের রুমে বসে আছে দরজা আটকে।
কি করছে সে কিছুই বুঝতে পারছে না। সে তো শালুককে হারাতে চায়নি, বরং আজীবনের জন্য শালুককেই চেয়েছে। কিন্তু কি হয়ে গেল এটা? শাপলা কাঁদছে ভীষণ। ছোট বোনকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে সে কখনোই ভাবেনি। আশা কিছুই বুঝে উঠতে পারছে না আদনান কেন এরকম করেছে। তার সবকিছু বিরক্ত লাগছে। আজ যদি শালুকের বদলে শাপলা যেত ওই ঘরে, তাহলে কি হতো? ধ্রুবর তখন কি করার থাকতো? সে কি শাপলাকে বিয়ে করতো? তাহলে তার ভালোবাসার কি হতো? যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছে তাকে কিভাবে ভুলে যেত? উত্তর পায় না আশা। খুব সাদামাটা ভাবে আফিফার বিয়ে হলো। বিয়েতে কোনো সানাই বাজেনি, কেউ কান্না করেনি। আফিফা বিয়েতে একটুও কাঁদেনি। পুরোটার সময় রোবটের মতন ছিল অনুষ্ঠানে। আদনান বের হলো আফিফার বিদায়ের সময়। আফিফা সবার থেকে বিদায় নিল, কিন্তু আদনানের সামনে গেল না, ফিরেও তাকালো না আদনানের দিকে। আফিফা চলে যাওয়ার পর সবাই আদনানকে নিয়ে বসলো। হাসনা বেগম নীরবে কেঁদে চলেছেন। ছেলেটার তো এমনিতেই কপাল পোড়া, এখন সেই সাথে জুটেছে নিজের মেয়ের কপাল। শালক যে বড় অবুঝ, সে কিভাবে সংসার করবে? ধ্রুব কোথায় আছে এখন? কয়েকবার কল দিয়েছেন, কিন্তু ফোন বন্ধ ছিল তার। আদনান উসখুস করছে কেমন, নিজের জানে নিজেই ফেঁসে গেছে। সবার সামনে খারাপ হয়েছে, সবার কাছে খারাপ হলেও আদনানের এত কষ্ট হতো না যতটা কষ্ট হচ্ছে শালককে হারানোর জন্য। বুকের ভেতর কেমন হাহাকার করছে শালকের জন্য। তা কাকে বোঝাবে আদনান? আদিবা বেগম সবচেয়ে ক্ষিপ্ত হলেন ছেলের ওপর। আদনানের শার্টের কলার চেপে ধরে বললেন, কেন এমন করলি তুই? আমার ছোট মেয়েটাকে কেন এভাবে তাড়ালি তুই? যার চঞ্চলতায় হাসিতে মুখ ভরিত হতো আমাদের পুরো বাড়ি, সেই মেয়েটা আজ কই? আজীবন যে ছেলেটা কষ্ট পেয়ে এসেছে, সেই ছেলেটা একেবারেই আজ বাড়ি ছেড়েছে। কেন তুই এমন করলি? আদনান মাথা নিচু করে বসে রইল। কি জবাব দেবে সে? কিভাবে বলবে কেন এমন করেছে সে? নুরুল সাহেব গম্ভীর মুখে বললেন, তোর সমস্যা কি আদনান? ক্লিয়ার করে বল তো। আদনান কিছু বলতে পারল না। বুকের ভেতর দূর দূর করে কাঁপছে তার, জ্বলে পুড়ে যাচ্ছে তার বুকটা। আদিবা বেগম স্থির থাকতে পারলেন না। সপাটে 2 থাপ্পড় বসালো ছেলের গালে, তারপর হিংস্র বাঘিনীর মতন ঝাঁপিয়ে পড়লেন আদনানের উপর। অপ্রকৃতস্থের মতন চিৎকার করে বলতে লাগলেন, আজ আমার মেয়ের বিয়েটা তোর কারণে এরকম নিরানন্দভাবে হয়েছে। আমার বাড়ির হাসির উৎস হারিয়ে গেছে। ঘরছাড়া ছেলেটা ঘরে ফিরে এসেছিল, তোর জন্য একেবারে হারিয়ে গেল। খুন করে ফেলবো আমি তোকে। তোর মতন ছেলে আমার দরকার নেই। সব শেষ করে দিলি তুই, সব শেষ হয়ে গেল তোর জন্য। ফরিদা টেনে আদিবা বেগমকে সরিয়ে আনলেন আদনানের উপর থেকে। সবার সব কথা আদনান মাথা নিচু করে শুনে গেল। তবুও স্বস্তি পেল আশার সামনে না থাকায়। আশার শাপলা দিবা আফিফার সাথে গেছে ও শ্বশুর বাড়িতে। ধ্রুব শালুককে নিয়ে ঢাকা চলে গেল। শালুকের এখনো বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়েছে ধ্রুব ভাইয়ের সাথে। ধ্রুব ভাইয়ের হাত ধরে সে বাড়ি ছেড়ে এসেছে। কেন এরকম হলো তার সাথে? সে তো ধ্রুব ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিল, তবে কেন ওরা এইভাবে খারাপ কথা রটালো? ধ্রুব ভাই কেমন মানুষ তা অন্তত সবাই জানে বাড়ির, তবে কেন কেউ প্রতিবাদ করলো না? ধ্রুব ভাইয়ের জীবনটা কেন এভাবে নষ্ট করে দিল তারা? ধ্রুব ভাইয়ের কেশবতী কি হবে তাহলে? শালকের কান্না এলো ভীষণ। আহারে ধ্রুব ভাই, সারা জীবন শুধু সব হারিয়েই এলো, এবার শেষ পর্যন্ত বুঝি ধ্রুব ভাইয়ের কেশবতীকেও হারাতে হলো তার জন্য। ধ্রুব শালুকের হাত শক্ত করে মুঠোয় পুরে বলল, শালুক। শালুক চমকে উঠল, তারপর জবাব দিল ধ্রুবর ডাকে। ধ্রুব জিজ্ঞাসা করল, ভয় লাগছে তোর? শালুক কেঁদে উঠল, তার কেমন বুক ধড়ফড় করছে। ধ্রুব শালুকের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আমাকে তুই চিনিস না শালুক, মনে কর আমি তোর বন্ধু। আমাকে স্বামী ভেবে ভয় পেতে হবে না, বন্ধুর মতো থাকবি। আজ থেকে তোর সব দায়িত্ব আমার। আমি ছাড়া এই পৃথিবীতে তোর সবাই থাকলেও তুই ছাড়া আমার আর কেউ নেই শালুক। আমাকে ভয় পেয়ে তুই দূরে চলে যাস না কখনো। আজ থেকে আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই শালুক। শালুক কেঁদে উঠে বলল, তোমার সেই কেশবতীর কি হবে? কেন আমাকে বিয়ে করলে? কি হতো এমন বিয়ে না করলে? তোমার ভালোবাসা তো অপূর্ণ রয়ে গেল। ধ্রুব হাসলো, তারপর বলল, আমার ভালোবাসা হারায়নি শালুক, আমার ভালোবাসা তো আমার কাছেই আছে। শালুক অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিভাবে? ধ্রুব হাসলো, কিছু বলল না। ঢাকায় এসে ধ্রুব শালুককে নিয়ে তার একটা ক্লাসমেটকে কল দিল। 15 মিনিট পর একটা মেয়ে এলো শালুকের কাছে। এসে শালুককে জড়িয়ে ধরে বলল, তুমি শালুক না? কত শুনেছি তোমার গল্প আমি। শালুক বুঝতে পারলো না কিছুই। ধ্রুব শালুকের হাত ধরে বলল, শালুক,
তুমি রিমার সাথে যাও ওর বাসায়। আমি একটা বাসা ঠিক করেই তোমাকে নিয়ে যাব। শালকের ভীষণ ভয় করলো। এই অচেনা শহরে অচেনা একটা মেয়ের সাথে থাকার জন্য ধ্রুব শালককে রেখে যাচ্ছে। এই মেয়ে কে? একে তো শালক চেনে না। ধ্রুব ভাই যদি আর না আসে। শালক ধ্রুবর হাত চেপে ধরে রাখলো। কেঁদে উঠলো শালক ধ্রুবকে ধরে। তারপর বলল, আমি কোথাও যাব না ধ্রুব ভাই, আমি আপনাকে ছাড়া কোথাও যাব না, আমার ভীষণ ভয় করে। শালকের হাউমাউ করে কান্না দেখে ধ্রুবর ভীষণ মন খারাপ হলো। কি করবে সে এখন? শালককে সে কোথায় রাখবে? সে নিজেই তো থাকতো হলে, এখন তো তার নিজেরও থাকার জায়গা নেই। ধ্রুব ভেবেছে রাতে কোনো মসজিদের সামনে শুয়ে কাটিয়ে দেবে। শালকের কান্না থামতে না দেখে ধ্রুব বুকে চেপে ধরলো। তারপর কোমল স্বরে বলল, ভয় পাচ্ছিস? আমি আছি না শালক, আমি থাকতে আমার বউয়ের কিছু হবে না, নিশ্চিন্তে থাক তুই। রিমা শালককে নিয়ে গেল তাদের বাসায়। 4 বান্ধবী মিলে একটা ফ্ল্যাটে থাকে তারা। নিপা, সুমি, লিমা, ফ্ল্যাটের সবাই একই ভার্সিটিতে পড়ে। শালক ভয়ে ভয়ে বসে রইল এক পাশের বিছানায়। রিমা ড্রয়িং রুমে বিছানা করে নিল নিজের জন্য। নিজের বিছানায় শালককে ঘুমাতে দিল নিজের রুমমেট নিপার সাথে। রাত 12টা বাজে। ধ্রুব দাঁড়িয়ে আছে রিমাদের ফ্ল্যাটের উল্টো পাশের রাস্তার ওপর। ধ্রুব শালককে রিমার সাথে পাঠিয়েও নিশ্চিন্ত থাকতে পারল না। মন আনচান করছে কেমন শালকের জন্য। ধ্রুব নিজেরও ঘুম পাচ্ছে না। ভয় লাগছে তার কেমন। এখানে কাউকে সে চেনে না, কিভাবে থাকবে সে তাহলে? ভয়ে সে বারান্দায় দাঁড়ালো। সে এসে দেখে ধ্রুব রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। শালকের হঠাৎ করে কান্না পেল। জীবন কেমন করে বদলে গেল একটা ঘটনায়। দায়িত্ব কি এগিয়ে বলে? যে দায়িত্বের জন্য ধ্রুব এই রাতে এসে দাঁড়িয়ে আছে। রাতে আশার মা রাদিবা কল দিলেন আদনানের মাকে। তারা আগামী বুধবার দেশে আসছেন। আশার বিয়ে দিয়ে দ্রুতই মেয়ে আর জামাইকে নিয়ে আমেরিকায় চলে যেতে চান তারা। আশার বাবা মেয়েকে ছাড়া থাকতে পারছে না। আদিবা বেগম শুনলেন। অন্য সময় হলে যেমন উৎফুল্ল হতেন, আজ আর সেটা ছিল না। বুকের ভেতর ভারী হয়ে আসে। তার ছেলেকে উচ্চশিক্ষিত হয়তো বানাতে পেরেছেন, কিন্তু মানুষ বানাতে পারেনি তিনি। তার ছেলেটা মানুষ হয়নি। আজ এতদিন পর তিনি উপলব্ধি করলেন এটা স্বার্থপর। নিজ মনের ছেলের মা তিনি। কাকে নিয়ে মিথ্যা অহংকার করতেন এতদিন? সকালে উঠে নয়নার হাত ধরে বলল, আমার আফিফা যখন জহিরকে ভালোবাসে বলে জানালো, ভেতরে ভেতরে চুরমার হয়ে গেল মেয়েটা। সেই দিন আমি উপলব্ধি করেছিলাম আমি তোর সাথে অন্যায় করেছি। আর আজ কি মনে হচ্ছে জানিস? আজ মনে হচ্ছে তোর সবচেয়ে বড় উপকার করেছি আমি। অন্তত এইরকম নোংরা মানসিকতার একটা ছেলে তোর জীবন সঙ্গী হয়নি। নয়না মামিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেউ বুঝতে পারল না এখনো কেন আদনান এরকম করলো। কি লাভ হলো তার এতে? একটা হাসি খুশি পরিবারের শান্তি একটা ঘটনার জন্য বিলীন হয়ে গেল। একটা ছন্নছাড়া ছেড়ে আবারও সবকিছু হারিয়ে ফেললো। একটা ফুলের মতো মেয়ের জীবনে অনিশ্চয়তা নেমে এলো। কোথায় আছে তারা? কেমন আছে? কেউ জানে না।